শুরুতেই আন্তর্জাতিক যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জর্ডান লেবানন থেকে দলে দলে দেশে ফিরেছেন সিরিয়ানরা। এরপরে জানাবো এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। এদিকে গাজার কেন্দ্রে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 16। আরও জানিয়ে দিব পূর্ব সিরিয়া থেকে সরবে না মার্কিন বাহিনী, বলছে পেন্টাগন। এবং সর্বশেষ জানিয়ে দিব যাচ্ছে না বাংলাদেশিরা, বিপাকে পশ্চিমবঙ্গ, চাকরিও হারাচ্ছে অনেকে, গভীর চিন্তায় ভারত। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। জর্ডান লেবানন থেকে দলে দলে দেশে ফিরছেন সিরিয়ানরা। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দলে দলে দেশে ফিরছেন প্রতিবেশী লেবানন ও জর্ডানে আশ্রয় নেওয়া সিরিয়ানরা। গতকাল আসাদের পতনের কয়েক ঘণ্টা পরই জর্ডান ও লেবানন সীমান্ত দিয়ে সিরিয়ানদের প্রবেশ করতে দেখা যায়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও সিরিয়ার সীমান্তের মাসোনা ক্রসিংয়ে কয়েক ডজন গাড়ি সারিবদ্ধভাবে রাখা আছে। যানবাহনগুলো দিয়ে আসাদ বিরোধী স্লোগান দিতে দিতে সিরিয়ায় প্রবেশ করতে দেখা গেছে। জর্ডানের জাবির ক্রসিং একজন সিরীয় শরণার্থী বলেন, আমি 12 বছর ধরে জর্ডানে ছিলাম। বাশার আল আসাদের পতনের খবর শোনার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। এখন আমরা নিরাপদে আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারি। এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ায় রাশিয়া আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজনৈতিক আশ্রয় পরিবারের সদস্য সহ তারা মস্কোয় অবস্থান করছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস ওরিয়ান অবস্থির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে গতকাল বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান এই স্বৈরশাসক ফেরাউন বাশার আল আসাদ। উল্লেখ্য, আসাদ তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে ক্ষমতায় বসেন। তার বাবা 29 বছর ধরে সিরিয়া শাসন করেছেন। তিনি অনেকটা তার ছেলে বাশার আল আসাদের মতোই দমনপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ছিলেন। এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। সিরিয়ায় আল আসাদ সরকারের পতন এবং ইরানি প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। সাবেক আইডিএফ অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল রিজাভ ইসরায়েল জিভ গতকাল জেরুজালেম পোস্টকে বলেন, বাশার আল আসাদের পতন এবং সেই সাথে এক্সিস অব রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়াটা একটি ঐতিহাসিক সুযোগ। আর ওয়াশিংটনের উচিত হবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগানো। তিনি বলেছেন, ইরানি প্রক্সিগুলো পাল্টা আঘাত হানতে পারে এমন শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউ ইরানের পরমাণু কর্মসূচিগুলোতে হামলা করতে প্রস্তুত ছিল না। কিন্তু জিভ বলেন, এখন আমরা ইরানের বিরুদ্ধে কতটুকু চাপ সৃষ্টি করতে পারি তা দেখা উচিত, যাতে তারা তাদের পরমাণু কর্মসূচি আর জোরদার করতে বা আর অগ্রগতি করতে না পারে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েল তা করতে পারে না, তাদেরকে আমাদের দরকার। তিনি ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানার ক্ষেত্রে ইসরায়েলের বিমান শক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেন। উদাহরণ হিসেবে বলা যায়, একটি পর্বতের ভেতর লুকানো ইরানি পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় 30,000 পাউন্ডের বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে, কিন্তু ইসরায়েলের কাছে এই ধরনের কোনো অস্ত্র নেই। তাছাড়া এসব অস্ত্র পরিবহন করার মতো বিমানও ইসরায়েলের কাছে নেই। তিনি বলেন, তাছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে, ফলে বিশাল এলাকায় হামলা চালানোর জন্য আরও বড় বিমান শক্তির দরকার। জিভ বলেন, আসাদ সরকারের পতনের ফলে ইরাক ও সিরিয়ায় এমনকি লেবাননে ইরানের প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে। এমনকি দক্ষিণ ইয়েমেনেও ইরানি প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে। তিনি বলেন, আসাদের পতন মানে এক্সিস অব রেজিস্ট্যান্সের অবসান। হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় লেবাননের পরিস্থিতিও বদলে গেছে, ফলে ইরান আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে। সিরিয়ার নতুন শাসকদের কাছ থেকে হুমকির ব্যাপারে জেনারেল জিভ বলেন, ইসরায়েল সুযোগ নিতে পারে না। জিহাদিরা ইসরায়েলকে পছন্দ করে না। সীমান্তকে স্থিতিশীল করার জন্য নতুন সিরিয়ার সাথে ভারসাম্য বজায় রাখার কৌশল গ্রহণ করতে পারে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলকে সিরিয়ার কিছু এলাকা নিয়ে অবশ্যই একটি স্বাধীন কুর্দিস্তান গঠনের কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে হবে। এই কুর্দি গ্রুপটি সুস্পষ্টভাবে ইসরায়েলের সাথে ইতিবাচক সম্পর্ক রক্ষায় আগ্রহী। গাজার কেন্দ্রে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 16।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গতকাল দেইর আল বালায় এক তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। মাহমুদ ফাদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিশাল বিস্ফোরণের শব্দে মাঝরাতে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা চিৎকারের দিকে ছুটে যাই এবং দেখতে পাই অনেক বেসামরিক লোক নিহত হয়েছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, হামলায় কয়েক ডজন আহত হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে আল বুরেইস ক্যাম্পে এক আবাসিক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নিহত হয়েছে ১১ জন। দেইর আল বালা থেকে রিপোর্ট করা আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেছেন, ক্যাম্পের পূর্ব অংশে হামলা করা হয়েছে এবং আবাসিক ভবনে হামলার আগে কোনো ধরনের সতর্কতা আগে জানানো হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখনো পর্যন্ত ৪৪,৭০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১ লাখের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। পূর্ব সিরিয়া থেকে সরবে না মার্কিন বাহিনী, বলছে পেন্টাগন। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা বাশার আল আসাদের শাসনের সমাপ্তি ঘটেছে। বিদ্রোহীদের ক্রমাগত অগ্রগতির ফলে ধীরে ধীরে দামেস্ক তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আসাদের পতনের পর বিশ্ব নেতারা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে একটি বিবৃতি এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিরক্ষা উপসহকারী সচিব ড্যানিয়েল শাপিরো সিরিয়ার সব পক্ষকে আহ্বান জানিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে। তিনি বলেন, যদি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন নিশ্চিত হয় তবে এই নিয়ে কারো চোখের জল ফেলতে হবে না। শাপিরো আরও জানান, মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় তাদের অবস্থান বজায় রাখবে আইএসআইএস এর হুমকি মোকাবেলার জন্য। তবে তিনি স্পষ্ট করেছেন, এই সামরিক উপস্থিতি সিরিয়ার সংঘাতের জন্য অন্য দিকের সঙ্গে সম্পর্কিত নয়। যাচ্ছে না বাংলাদেশিরা, বিপাকে পশ্চিমবঙ্গ, চাকরিও হারাচ্ছেন অনেকে, ধ্বংসের মুখে ভারত। ২০১৭ সালে বাংলাদেশ থেকে প্রায় ২,২১,০০০ মানুষ ভারতে চিকিৎসা করাতে যেত। ২০২২ সালে সেই সংখ্যা পৌঁছায় ৩,২৭,০০০-এ। সেই বছর বিভিন্ন দেশ থেকে যত মানুষ ভারতে চিকিৎসা করাতে গেছেন তার প্রায় ৬৭% মানুষই গিয়েছেন বাংলাদেশে থেকে। স্বাভাবিক নিয়মেই এই লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের সিংহভাগই ভারতে এসে চিকিৎসার জন্য বাংলাদেশের সবথেকে কাছে থাকা কলকাতাকেই বেছে নিয়েছেন। ভারতের অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ধাক্কা লাগবে। কারণ কলকাতার বিভিন্ন বড় হাসপাতাল থেকে হোটেল, রেস্তোরাঁ, ব্যবসা, চিকিৎসার কারণে আসা বাংলাদেশিদের উপরে নির্ভরশীল। সীমান্তবর্তী হওয়ার কারণে বাংলাদেশিরা কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। ভাষা, সংস্কৃতি মিল থাকার ফলেও তারা মুম্বাই বা দক্ষিণ ভারতের বদলে পশ্চিমবঙ্গকে প্রাধান্য দেন। দিল্লির আর্থিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস বা ICISAR সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে। ভারতের চিকিৎসা পর্যটনে বাংলাদেশের উপর নির্ভরতা নিয়েই সেই গবেষণা রিপোর্ট অনুযায়ী ভারতের চিকিৎসা পর্যটন শিল্পে সবথেকে বড় অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পরে ভারতের চিকিৎসা পর্যটন ক্ষেত্রে ধাক্কা খেয়েছে। আন্দোলনের জেরে বাংলাদেশিদের যাতায়াত কমেছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ফলে বাংলাদেশ থেকে চিকিৎসা পর্যটন কমেছে, শুধু হাসপাতাল তার সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রে যার প্রভাব দেখা যাচ্ছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলে, কারণ এইসব অঞ্চলেই বাংলাদেশের সবচেয়ে বেশি চিকিৎসক পর্যটক যান।